কোন কোন সময় একজন প্লাস্টিক সার্জনের কাছে রোগী যাবেন? প্লাস্টিক সার্জারি যে একটা খুব ওয়াইড ভ্যারাইটি অফ জিনিস প্লাস্টিক সার্জারির মধ্যে আসে। খুব রিসেন্ট ডেভেলপমেন্ট ধরতে পারলে হ্যান্ড ট্রান্সপ্লান্ট হয়, যাদের হাত বাদ চলে যায়, তাদের হাত এরকম নেই এরকমভাবে তাদের কিন্তু হ্যান্ড ট্রান্সপ্লান্ট এসেছে, যেটা প্লাস্টিক সার্জারিরা করে। ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্টটা বাদ দেওয়া হয়েছে, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন ক্যান্সার পেশেন্টকে কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন? আমাদের পেটের যে মেদ থাকে, যে চর্বিটা থাকে, তার সঙ্গে যে চামড়াটা, এক্সট্রা চামড়াটা, সেখান থেকে আমরা একটা ফ্ল্যাপ তৈরি করি এবং সেটাকে দিয়ে আমরা একটা ব্রেস্ট তৈরি করি। প্লাস্টিক সার্জারি ঠিক কতগুলো ভাগ রয়েছে, কি কি ভাগ রয়েছে এবং কি কি ধরনের প্লাস্টিক সার্জারি করা হয় সাধারণত? প্রাইমারিলি যদি বলা হয়, প্রাইমারিলি দুটো ভাগ। এই যে পোড়া দাগ, সেলাইয়ের দাগ, দুর্ঘটনার দাগ, কেটে যাওয়া, একটা মিথ আছে। মিথটা হচ্ছে যে প্লাস্টিক সার্জন বোধহয় অপারেশন করলে দাগ হবে না, এটা কিন্তু মিথ। দর্শক বন্ধু, আমরা জীবনে এমন অনেক মুহূর্তের মুখোমুখি হয়ে থাকি বা সম্মুখীন হয়ে থাকি যেখানে আমাদের মনে হয় আমাদের শরীর বা আমাদের মুখ বা আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আমাদের থেকে কোনো এক অভিশাপে ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা ক্যান্সারের জন্য হোক, কিংবা কোনো দুর্ঘটনার কারণে, কিংবা জন্মগত কোনো ত্রুটির কারণে। ঠিক এই সময় আমাদের প্রয়োজন হয় একজন প্লাস্টিক সার্জনের। কেন প্রয়োজন হয়, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে একজন প্লাস্টিক সার্জনের দ্বারস্থ হতে হয়, আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে কিভাবে কোন কোন সমস্যায় আপনি দারুণ সব সমাধান পেতে পারেন, প্লাস্টিক সার্জারির নানা ইতিবৃত্ত এবং নানা বিবরণ তুলে ধরবেন আজকে আমাদের বিশেষ অতিথি। আমরা রয়েছি হাওড়া নারায়ণ হসপিটালে, আপনারা দেখছেন ডক্টর অনলাইন। এই অনুষ্ঠানে, এই পডকাস্টে আজকের অতিথি ডক্টর সব্যসাচী বাসু স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। এবং দর্শক বন্ধু, আপনাদেরকে বলি, আমরা বিভিন্ন যে সমস্যা, যে জন্মগত ত্রুটি, যে দুর্ঘটনাজনিত সমস্যা, কিংবা কখনো সার্জারি, কখনো সেলাইয়ের দাগ, কিংবা কোনো ক্যান্সার, সেটার জন্য কোনো অঙ্গহানি, সেই সব সমস্যার সমাধান কিন্তু ঈশ্বরের ভূমিকায় একজন পালন করেন, তিনি একজন প্লাস্টিক সার্জন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন সেই উত্তরগুলো আজকের আলোচনা থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। স্যার, বিভিন্ন সময় আমরা যখন প্লাস্টিক সার্জারির কথা শুনে থাকি, বিভিন্ন অনেকগুলো ধারণা আছে, অনেকগুলো মিথও আছে। আজকে আসলে এই ধারণাগুলো একটু স্পষ্ট করা দরকার। কখন কোন কোন সময় একজন প্লাস্টিক সার্জনের কাছে রোগী যাবেন, কোন কোন রোগী যাবেন, কোন কোন সমস্যার ক্ষেত্রে সমাধান আপনারা বাতলে দিতে পারেন? প্রথমে বলি প্লাস্টিক সার্জারি যে একটা খুব ওয়াইড ভ্যারাইটি অফ জিনিস প্লাস্টিক সার্জারির মধ্যে আসে। আমরা জানি হেড নেক সার্জন হেড নেক নিয়ে করে, লিভার সার্জন লিভার, অ্যাবডোমেন সার্জন শুধু অ্যাবডোমেন নিয়ে করে, চেস্ট নিয়ে করে। প্লাস্টিক সার্জারি কিন্তু এরকম কিছু নয়। কোনো পার্টিকুলার অর্গান, কোনো পার্টিকুলার রিজিয়ন, কোনো অঙ্গ, পার্টিকুলার জিনিস নিয়ে কিন্তু প্লাস্টিক সার্জারি কাজ নয়। বলা হয় মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব জায়গায় কোনো না কোনো জায়গায় আপনার কিন্তু কখনো না কখনো প্লাস্টিক সার্জারির দরকার পড়তে পারে, এবং সবগুলো কাজই কিন্তু প্লাস্টিক সার্জারি করে। এইবারে আমি আসি যে প্লাস্টিক সার্জারির জন্য কি কি ভ্যারাইটি, কি কি কাজ হতে পারে। প্লাস্টিক সার্জারি অনেক রকম ব্যাপার হয়। আমরা যেটা সবসময় সাধারণত শুনে থাকি যে সৌন্দর্যায়নের জন্য নাকি প্লাস্টিক সার্জারি করা, অফকোর্স করা হয়। কসমেটিক সার্জারি ইজ আ পার্ট অফ প্লাস্টিক সার্জারি, কিন্তু ওটা না একটা পার্ট। প্লাস্টিক সার্জারি শুধু কসমেটিক সার্জারি নয়। প্লাস্টিক সার্জারির হয়তো কিছুটা পার্সেন্টেজ মাত্র কসমেটিক সার্জারি। প্লাস্টিক সার্জারি খুব ওয়াইড। আমরা যখন কোনো রকম চোট পাই, কোনো রকম ট্রমা হয় হাতে পায়ে মুখে, যে কোনো রকম উন্ড হচ্ছে, বার্ন ইনজুরি হচ্ছে, যে কোনো রকম ক্যান্সার রিকনস্ট্রাকশন হচ্ছে, ক্যান্সার যখন হচ্ছে ক্যান্সারের সাথে কি রিকনস্ট্রাকশন হচ্ছে সেই জিনিসটা, বা বাচ্চা জন্ম হচ্ছে কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি, এমনকি ডায়াবেটিক ফুট আলসার হচ্ছে, হাঁটতে পারছে না সে, যে কোনো রকম নার্ভে ইনজুরি হচ্ছে এবং নার্ভ কেটে যাচ্ছে, বা ভেসেলসে ইনজুরি হচ্ছে, এমনকি অ্যাবডোমেনের ভেতরেও প্লাস্টিক সার্জারি। সো সব জায়গায় প্লাস্টিক সার্জারির কিছু না কিছু ভূমিকা কিন্তু আছে। এবারে কখন কোনভাবে প্লাস্টিক সার্জারিটা কোথায় লাগবে সেটা ডিপেন্ড করে
কি রোগ আছে সেই অনুযায়ী, কি ডিপার্টমেন্টের সাথে হচ্ছে সেই অনুযায়ী। স্যার এবার আমরা একটু জানতে চাইবো যে এই প্লাস্টিক সার্জারি ঠিক কতগুলো ভাগ রয়েছে, কি কি ভাগ রয়েছে এবং কি কি ধরনের প্লাস্টিক সার্জারি করা হয় সাধারণত? প্রাইমারিলি যদি বলা হয়, প্রাইমারিলি দুটো ভাগ, একটা হচ্ছে কসমেটিক এস্থেটিক, একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ। এবারে আবার এর মধ্যে কি হয়, কসমেটিকের মধ্যে কিছু ইনজেক্টেবলস হয়, আবার কিছু ডিরেক্ট সার্জারি হয়, আমরা পরে আসবো সেটাতে। রিকনস্ট্রাকশনের মধ্যে আবার অনেক রকম ভাগ হয়। রিকনস্ট্রাকশনের মধ্যে যেমন ট্রমা রিকনস্ট্রাকশন, যখন চোট লাগে, কোনো অ্যাক্সিডেন্ট কেস আছে, অ্যাক্সিডেন্টের পরে বা কোনো রকম পড়ে যাওয়ার কোনো রকম ব্যাপারে একটা রিকনস্ট্রাকশনের দরকার হতে পারে। 2 নম্বর যেমন ক্যান্সার রিকনস্ট্রাকশন, ক্যান্সার সার্জন ক্যান্সার অপারেশনটা করলেন এবং ক্যান্সারটা বাদ দিলেন, তারপরে যে ডিফেক্টটা তৈরি হলো সেই ডিফেক্টটাকে ফিল করার কাজটা প্লাস্টিক সার্জারি করে, এবং তার ফর্ম, ফাংশন, এস্থেটিক্স এই জিনিসগুলো ফিরিয়ে আনাটা প্লাস্টিক সার্জারি করে। এছাড়া বার্ন বলুন, এছাড়া কনজেনাইটাল অ্যাবনর্মালিটিস যদি হয়, এবং ডায়াবেটিক ফুট আলসার্স, এইসব বিভিন্ন, এমনকি কিছু ভ্যাসকুলার ম্যালফরমেশনস, সব কিছুর মধ্যে প্লাস্টিক সার্জারি কিন্তু রিকনস্ট্রাকটিভ রোল আছে। আচ্ছা, এবার স্যার আমরা এক এক করে যাব। ক্যান্সার চিকিৎসায় তো প্লাস্টিক সার্জারির একটা বড় ভূমিকা আছে পুরনো চেহারা ফিরে পাওয়ার জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলুন যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে অনেকের মুখের বিভিন্ন সৌন্দর্যায়ন, অনেকে ফ্যাট লুজ করতে চাইছেন, মেদ কমাতে চাইছেন শরীরে, এই ধরনের বিভিন্ন যে সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার পথ হিসেবে অনেকে প্লাস্টিক সার্জনের কাছে যান। এই চিকিৎসাগুলো কি কিভাবে ঠিক করা হয়, কোন কোন সমস্যার সমাধান আপনারা করেন? আচ্ছা, এটারও দুটো ভাগ আছে, একটা ফেশিয়াল প্লাস্টিক সার্জারি বলে, একটা বডি কন্টুরিং প্রসিডিউরস বলে। ফেশিয়াল প্লাস্টিক সার্জারি আমরা যদি দেখি, আমরা যত বয়স বাড়ে এবং বয়স বাড়লে কিছু ফেসের মধ্যে চেঞ্জেস দেখা দেয়, যেগুলো খুব আনপ্লেজেন্ট চেঞ্জেস হয়, এবং যেমন স্যাগিং অফ দ্য স্কিন হয়, একটা ফেসের শেপ চেঞ্জ হয়ে যাওয়া, চোখের মধ্যে এই যে চোখের তলায় কালি দাগ আসা, চুল পড়ে যাওয়া, তো এই সব জিনিসগুলোকে প্লাস্টিক সার্জারি অ্যাড্রেস করে। যদি স্পেসিফিক্যালি আপনি বলি, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট, ফোরহেড রিডাকশন, আইব্রো সার্জারি, ডার্ক সার্কেলসের জন্য কিছু ফ্যাট গ্রাফটিং, বা ফেস যখন স্যাগিং হয়ে যাচ্ছে তো তার ফেস লিফট সার্জারি, ভেরি ইম্পর্টেন্ট রাইনোপ্লাস্টি করি আমরা, রাইনোপ্লাস্টি করে থাকি, লিপ সার্জারিস করি, চিন রিডাকশন, চিন অগমেন্টেশন, জ লাইন শেপিং, এগুলো ফেসের মধ্যে। এছাড়া বডির মধ্যেও যদি দেখা যায়, বডি কন্টুরিং কিছু প্রসিডিউরস, বডি কন্টুরিং প্রসিডিউরস এর মধ্যে আমাদের গাইনিকোমাস্টিয়া ইজ আ ভেরি কমন প্রসিডিউর, সবার খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় গাইনিকোমাস্টিয়া। লাইপোসাকশন, চেস্ট গ্ল্যান্ডস বড় থাকে তো গাইনিকোমাস্টিয়া করতে হয়। লাইপোসাকশনের কথা তো আপনি শুনেই থাকবেন, লাইপোসাকশন ইজ আ ভেরি ফ্রিকোয়েন্টলি, এটা মোস্ট কমনলি ডান প্রসিডিউর বলা হয় লাইপোসাকশন। লাইপোসাকশনে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটাকে বের করে দেওয়া হয়, এটা কন্ট্যুর দেওয়ার জন্য, এটা বডির শেপ দেওয়ার জন্য, যেটা কিনা যেটা কাম্য, যেটা হওয়া উচিত, যেরকম বডি হওয়া উচিত। ফিমেলদের একটা আওয়ার গ্লাস ফিগার তৈরি করা হয়, বা মেলস যে একটা 6 প্যাক অ্যাপ, সেটাও লাইপোসাকশনের থ্রু দিয়ে করা যায়। বা যেটা আমরা দেখি প্রেগনেন্সির পর, পোস্ট প্রেগনেন্সি মমি মেকওভার বলি, মমি মেকওভারের মধ্যে 3-4টে সার্জারি আসে। যেমন একটাকে বলে টামি টাক, অ্যাবডোমেনটা বড় হয়ে যাচ্ছে, অ্যাবডোমেন প্লাস্টি করা হয়, অ্যাবডোমেনটা একদম টান করে একদম সুন্দর একটা শেপ আনা। এছাড়া কিছু ব্রেস্ট ইমপ্লান্টস বা ম্যাস্টোপেক্সি বলি আমরা, ব্রেস্ট লিফট, যে আমাদের ব্রেস্ট যখন স্যাগিং হচ্ছে সেটাকে আমরা একদম প্রপারলি লিফট করে দেওয়া হয়, বা যদি দরকার পড়ে তখন রিডাকশন করা হতে পারে। এবং সো দিজ আর বেসিক্যালি বডি কন্টুরিং প্রসিডিউরস, যে ইউ ব্রিং দ্য শেপ দ্যাট ইজ ডিজায়ারেবল। ঠিক, এছাড়া এমনি হাতেও ব্রেকিওপ্লাস্টি দেখা যায়, হাতের শেপস ঠিক করার জন্য, বাটাক ইমপ্লান্টস, এছাড়া শুধু লাইপোসাকশন। সো ডিফারেন্ট প্রসিডিউরস আছে, হেয়ার ট্রান্সপ্লান্ট অফ কোর্স। সো দিস আর বডি কন্টুরিং অ্যান্ড ফেশিয়াল প্রসিডিউরস। মানে এইটা তো আধুনিক সময়ে খুব জনপ্রিয় হয়েছে, যে মানে আমরা পেটের মেদ ঝরিয়ে ফেলবো, একজন প্লাস্টিক সার্জনের কাছে যাব, তিনি লাইপোসাকশন করবে। ব্যাক স্টোরি আছে, আমি আপনাকে বলি কেন হয়েছে ব্যাপারটা। সেটা হচ্ছে আমাদের যে কোভিড এলো, কোভিডের সময় আমরা সবাই ঘরে বন্ধ হয়ে গেলাম। ঘর বন্দি হয়ে গিয়ে একটা জিনিস তো হলো, কেউ বাইরে বেরোতে পারছে না, তার কাজে যেতে পারছে না, সবসময় যা কাজ হচ্ছে সব ঘরের মধ্যে থেকে হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে এই যে ভিডিওস, এই যে ফটোজ, সেলফিজ, এবং তার সঙ্গে ভিডিও মিটস, যেখানে কিনা এই অ্যাপসগুলোতে নিজেকে দেখা যায়, নিজেকে জানা যায়। এছাড়া রিলস, শুটস, এই সময়টা না কোইনসাইড করে গেছে। আমি বাড়িতে আছি বলে এই জিনিসগুলো করছি, তাতে মানুষ না নিজের শরীরের প্রতি বা মুখের প্রতি আরো বেশি সচেতন হওয়া শুরু করলো। তারা আরো বেশি দেখতে শুরু করলো, রিয়েলাইজ করতে শুরু করলো যে কি প্রবলেম হচ্ছে, কি ডিফারেন্ট আছে।
এবারে অবভিয়াসলি ভগবান যা দিয়েছে তা তো দিয়েইছে, ঠিক। তার সঙ্গে যদি আরেকটু কিছু অ্যাড করে দেওয়া যায়, আমার মনে হচ্ছে যে আমি আরেকটু বেটার কিছু করতে পারতাম। আমার যদি আরেকটু নাকটা সোজা হয়ে যেত, শেপে আসতো, আমার চিনটা যদি আরেকটু অগমেন্ট ভালো হতো, একটা যদি এগিয়ে থাকতো, বা লিপটা যদি একটু বেটার হতো, এই আইডিয়াস গুলো আসা শুরু হলো। অ্যান্ড উইথ দ্য বুম অফ দিস, মানে এইটার সাথে সাথেই প্লাস্টিক সার্জারির একটা বুম এলো, এবং এই যে এস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি কিন্তু পিকড আপ মোস্টলি ডিউরিং কোভিড, বিকজ মানুষ নিজেকে আরো বেশি দেখার সময় পেল, নিজেকে জাজ করার সময় পেল, এবং তাতে আরো বেশি এই ইচ্ছাগুলো জাগলো যে এগুলো করা যেতে পারে। একেবারে। অ্যাট দ্য সেম টাইম প্লাস্টিক সার্জনস তো আছেই, সবসময় ছিলেন তারা, এবং তারা এই জিনিসটাতে স্পেশালিস্ট, এই জিনিসটা তারা ট্রিট করেন, এই জিনিসটা ঠিক করেন। স্যার এবার একটুখানি মানে আমরা একটা গুরুতর সমস্যা, যখন ক্যান্সার কোনো মানুষের হচ্ছে, বিভিন্ন সময় অঙ্গহানি আমরা দেখি। মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্টটা বাদ দেওয়া হয়েছে, মুখে ক্যান্সার হয়েছে, মুখের কিছুটা অংশ বাদ চলে গেছে, জিভ বাদ চলে গেছে, জিভের পেছনের অংশ, গাল, চোয়াল, বিভিন্ন জায়গায় সার্জারি হতে পারে এবং সেখান থেকে অঙ্গ বাদ যেতে পারে। তারপরে আপনাদের ভূমিকা, আপনারা কিভাবে, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন ক্যান্সার পেশেন্টকে কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে? আমাকে একবার বলা হয়েছিল, আমি আপনাকে জাস্ট ঘটনাসূত্র বলছি, যে আমি টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল বম্বেতে, সেখানে আমি কাজ করতাম, বেশ অনেকগুলো বছর ওখানে ছিলাম আমি। তো আমাকে না কেউ কেউ জিজ্ঞেস করতো যে আপনি তো প্লাস্টিক সার্জন, আপনি ক্যান্সার হসপিটালে কি কাজ করেন? ওখানে তো ক্যান্সারের চিকিৎসা। কিন্তু এটা আমাদের জানা দরকার যে ক্যান্সারের চিকিৎসা এগোতে পেরেছে শুধুমাত্র প্লাস্টিক সার্জারির উন্নতি হয়েছে তাই। যত প্লাস্টিক সার্জারি এগিয়ে গেছে, ক্যান্সারের চিকিৎসা কিন্তু এগোতে পেরেছে। কেন? কারণ আগেকার দিনে যখন ক্যান্সার অনেক বড় হতো, তখন ক্যান্সারটা বাদ দিয়ে দিলে বলা হতো সে মানুষটা থাকবে কি করে, বাঁচবে কি করে, কি খাবে, তার কোয়ালিটি অফ লাইফ কোথায় যাবে, ঠিক। তাহলে তার ক্যান্সারটা অপারেশন করে লাভ কি হতো? তখন যেটা 4th স্টেজ ক্যান্সার হতো বা 3rd স্টেজ ক্যান্সার যেটা আমরা বাংলায় বলি, সেখানে কিন্তু অপারেশন করা হতো না, কিন্তু এখন করা হচ্ছে। সেটার কারণ হচ্ছে, কারণ ক্যান্সার সার্জনের পেছনে একজন দাঁড়িয়ে আছেন যে কিনা ওই যে ডিফেক্টটা তৈরি হচ্ছে, ওই ডিফেক্টটাকে মেকআপ করছেন, মেকআপ করে কোয়ালিটি অফ লাইফটা ফিরিয়ে আনছেন যতটা পসিবল। সেটাকে ফিরিয়ে আনছে বলে, এই যে পেছনের লোকটা সাপোর্ট পাচ্ছে বলে কিন্তু ক্যান্সার সার্জারি এগোচ্ছে। ঠিক। সেই লোকটা হচ্ছে প্লাস্টিক সার্জন। ঠিক। অপারেশন ঘরে ক্যান্সার সার্জন ক্যান্সারটা বের করে দেয়, বের করে থেকে কিন্তু চলে যায়। এবারে ওই যে ডিফেক্টটা তৈরি হলো, ধরুন জিভের ক্যান্সার, জিভটা বেরিয়ে গেল, এবারে সে মানুষটা খাবে কি, কথা বলবে কিভাবে, থাকবে কিভাবে, ঢোক গিলবে কি করে, মুখ বন্ধ হবে কি করে? তখন কি করবে? প্লাস্টিক সার্জন আসছে। প্লাস্টিক সার্জন তার থাই থেকে বা হাত থেকে একটা মাংস তার শিরা ধমনীর সাথে তুলে আনছে, এটাকে ফ্রি ফ্ল্যাপ বলে। আচ্ছা। সেটা দিয়ে জিভটা তৈরি করছে, জিভের যে অংশটা বাদ গেছে সেটাকে তৈরি করছে, এবং সেটাকে যে তৈরি করছে, নতুন ভাবে জিভ আসছে আমাদের, সেটা ওরকম ভাবে তো বেঁচে থাকতে পারে না। ওই শিরা ধমনীগুলোকে কিন্তু গলার মধ্যে অন্য শিরা ধমনীর সাথে কানেকশন দেওয়া হচ্ছে, যাতে রক্ত চলাচল হয়, এবং রক্ত চলাচল যদি হয় তাহলে কিন্তু আমার এই যে ফ্ল্যাপ যেটাকে বলছি সেটা বাঁচবে। এবার ফ্ল্যাপ অনেক রকমের হতে পারে, এটা ফ্রি ফ্ল্যাপের কথা বললাম আমি, কখনো কখনো রিজিয়নাল ফ্ল্যাপ, কখনো লোকাল ফ্ল্যাপ, যেগুলো আশেপাশে বডি থেকে নেওয়া হতে পারে, সেরকম হতে পারে। কিন্তু ফ্ল্যাপ ইজ এসেনশিয়াল টু ফিল আপ আ ডিফেক্ট। কোনো ডিফেক্ট যদি হয়ে থাকে সেটা কিন্তু ফিল আপ করার জন্য ফ্ল্যাপের প্রয়োজন হয়, এবং সেটা সেইভাবে ডিসিশন নেওয়া হয় কি করা হবে না করা হবে। কখনো কখনো এরকম দেখা যায় যে চোয়াল খুব কমন সার্জারি, এই চোয়ালটা বাদ চলে গেছে। এবার একটা মানুষের যখন চামড়া, চোয়াল, মুখের সার্জারি হয়, যখন বাদ চলে যায়, তখন তার কোনোভাবেই কিন্তু সেই শেপটা আনা যায় না। তখন প্লাস্টিক সার্জনসরা আসেন, আমাদের পায়ে ফিবুলা বোন থাকে, সেই ফিবুলা বোনটাকে উইথ তার শিরা ধমনী আর স্কিন নিয়ে, আমরা মাসেল নিয়ে কিছুটা সেটাকে হারভেস্ট করা হয়, এবং সেটাকে বার করে নেওয়া হয়, করে সেই যে লম্বা বোনটাকে সেটাকে মাপঝোঁক নিয়ে ভেঙে, অস্টিওটমি বলে, ভেঙে সেটাকে জোড়া লাগানো হয় এবং ম্যান্ডিবলের শেপে তৈরি করা হয়, যেটা আমাদের যে চোয়ালটা গেছে সেটা শেপে তৈরি করা হয়, এবং সেটাকে এখানে আবার বসানো হয়, স্ক্রু দিয়ে লাগানো হয় সেখানে, যাতে মুখের শেপটা আসে। মুখের শেপ আসলো, তাতে কাজ হলো না, এরপরে যে চামড়া বা মাংস আছে সেটা দিয়ে বাইরের মাংসটা, যে ডিফেক্টটা হয়েছিল সেটা কিন্তু কভার হয়ে গেল। তারপরে তার যে আর্টারি আর ভেসেলস নেওয়া হয়েছে, ভেন্স নেওয়া হয়েছিল, সেগুলোকে আবার অ্যানাস্টোমোসিস করতে হচ্ছে, কানেকশন করতে হচ্ছে, তবেই সেটা চলবে।
তো এত বড় একটা অপারেশন, এবং এতে দেখা যায় যে অবভিয়াসলি এই যে ম্যান্ডিবল রিপ্লেস হয়ে গেল, ম্যান্ডিবলটা বেরিয়ে গেল কিন্তু রিপ্লেস হয়ে গেল, এটাতে কিন্তু সেই মানুষটা আবার খাওয়া দাওয়া, কথা বলা, ঢোক গেলা, সুস্থ জীবনে কিন্তু ফিরে আসতে পারে। এটা যদি না করা হতো তাহলে কিন্তু সে কখনোই, সে হয়তো ক্যান্সার মুক্ত হতো, সুস্থ জীবনে কিন্তু ফিরতে পারতো না। তো এই ডিফারেন্সটা প্লাস্টিক সার্জারি ক্রিয়েট করে। সেরকমই স্যার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও তাই, কারণ মহিলাদের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে স্তন। সেখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে যখন ব্রেস্ট কেটে বাদ দেওয়া হচ্ছে, তারপরে হয়তো তিনি ফিরে পেতে চান তার আগে সৌন্দর্য, কিন্তু সেটাও তো সম্ভব আজকের দিনে। আপনারা যেটা বলেন, এটা আমি রাদার আপনার থ্রু দিয়ে আমি এটা মেসেজ দিতে চাই যে এরকম কি হতো, ব্রেস্টে যখন ক্যান্সার হতো, আগেকার দিন আমরা দেখতাম কি ক্যান্সারটা, ব্রেস্টটাকে যে জায়গাটা যতটা ক্যান্সার আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হতো, এবং বাদ দিয়ে সেখানে একটা ক্লোজ করে দেওয়া হতো বা নর্মাল থাকতো। তাতে কিন্তু পেশেন্ট যখন ফিরে যেত তার একটা ব্রেস্ট আছে একটা নেই, এরকম একটা সিচুয়েশন থাকতো, এবং তার হয়তো মনে হতো আমার ক্যান্সার বেরিয়ে গেছে, কিন্তু মনের মধ্যে ওই ব্যাপারটা থাকতো যে কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হতো। আমার যে একটা বডির মধ্যে একটা অসুবিধা আছে, এটা তো লাইফ লং, এরকম তো না ওটা আর ফিরে আসবে কখনো। তো এখন উইথ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ প্লাস্টিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি, আমরা কি করি, আমরা একটা ফ্ল্যাপ বলি, ডিআইপি ফ্ল্যাপ বলে। সেটা কি করে, আমাদের পেটের যে মেদ থাকে, যে চর্বিটা থাকে, তার সঙ্গে যে চামড়াটা, এক্সট্রা চামড়াটা, সেখান থেকে আমরা একটা ফ্ল্যাপ তৈরি করি। সেই ফ্ল্যাপটা একই রকম ভাবে আর্টারি ভেন তার সাথে নেওয়া হয়, এবং সেই ফ্ল্যাপটা তুলে নিয়ে পেটটাকে যখন আরো ফুলে থাকা পেটটা ক্লোজ হয়ে যায়, এবং সেটাকে দিয়ে আমরা একটা ব্রেস্ট তৈরি করি, এবং এটা ওই সেম সার্জারিতে হয়। সেই যে ব্রেস্টটা তৈরি করা হলো, সেই ব্রেস্টটা ওখানে বসে গেল, এবং ওই আর্টারি ভেনটাকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হলো চেস্টের কোনো ভেসেলসের সাথে, এবং তাতে দেখা গেল যে পেশেন্ট যখন ঘুম থেকে উঠলো তার কিন্তু ব্রেস্ট চলে গেছে, ক্যান্সারটা বেরিয়ে গেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই জায়গায় হয়তো নন ফাংশনিং বডি, কিন্তু ব্রেস্ট কিন্তু একই রকম আমরা একটা তৈরি করে দিয়েছি। সো এটা কিন্তু পেশেন্টের একটা মেন্টাল ওয়েলবিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্সমেন্ট, একদম যেটা পেশেন্টের যেটা থট প্রসেস বা পেশেন্টের যেটা রেসপেক্টেড ইন সোসাইটি বা আমার যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু আমার বজায় থাকলো, যে আমার এখনো ব্রেস্ট কিন্তু নর্মাল আছে। এগুলোর সঙ্গে স্যার আপনি তো ক্যান্সার চিকিৎসায় এতগুলো কথা বললেন, যেটা একেবারে এমন আধুনিক পদ্ধতি চলে এসেছে যার দ্বারা মানে যে কোনো ক্যান্সার রোগীও আজকে ভাবতে পারেন যে আমার ক্যান্সারটা থেকে আমি যখন ফিরে আসবো আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবো, একজন প্লাস্টিক সার্জন যদি আমার সঙ্গে থাকেন। এটার সঙ্গে স্যার অনেক সময় এরকম তো আপনাদের সঙ্গে আপনারা ডিল করেন যে দুর্ঘটনাগ্রস্ত কোনো রোগী, তার বিভিন্ন শারীরিক নানা ক্ষতি হয়েছে, কখনো হয়তো পুড়ে গিয়েছে, কখনো সেটা ফেটে গেছে, ভেঙে গেছে, সেটাকে অপারেট করা হয়েছে, সেখানে লম্বা সেলাইয়ের দাগ, এইগুলো দীর্ঘদিন ধরে মানুষকে বয়ে বেড়াতে হতো একটা সময়। আজকের দিনে দাঁড়িয়ে এই যে পোড়া দাগ, সেলাইয়ের দাগ, দুর্ঘটনার দাগ, কেটে যাওয়া, এগুলো থেকেও তো বেরিয়ে আসা অনেক কিছু উন্নতি হয়েছে। আমরা যেমন কিডনি ট্রান্সপ্লান্ট, আমরা যেমন লিভার ট্রান্সপ্লান্ট, আমরা যখন কর্নিয়া ট্রান্সপ্লান্ট অনেকদিন ধরে শুনছি, খুব রিসেন্ট ডেভেলপমেন্ট ধরতে পারলে হ্যান্ড ট্রান্সপ্লান্ট হয়, যাদের হাত বাদ চলে যায়, তাদের হাত এরকম নেই এরকম ভাবে, তাদের কিন্তু হ্যান্ড ট্রান্সপ্লান্ট এসেছে, যেটা প্লাস্টিক সার্জারিরা করে। প্লাস্টিক সার্জনরা কি করে, যখন যেরকম আমরা কিডনি ডোনেট করা হয় ডেথের পরে বা লিভার ডোনেট করা হয়, এরকম ভাবে হ্যান্ড ডোনেটও করা যায়, এবং ওই সময়ের মধ্যে একটা উইন্ডো রেখে গ্রিন করিডোর করে ওই হ্যান্ডটাকে ট্রান্সপোর্ট করা হয়, এবং যার দরকার তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়, এবং ওই যে হ্যান্ডটা ডোনেটেড হয়েছে সেটাকে নিয়ে এসে আবার জোড়া লাগানো হয় এই হাতে, এবং উইথ আ পিরিয়ড অফ 1 মাস 2 মাস অফ ট্রিটমেন্ট লাগে। সার্জারিটা 6-7 ঘন্টা সার্জারি হয়, তারপরে 2 মাস ট্রিটমেন্টের পরে কিন্তু ওই হাতটা নর্মাল হাতের মতো কাজ করে। এটা খুব রিসেন্ট ডেভেলপমেন্টের মধ্যে হ্যান্ড ট্রান্সপ্লান্ট, মানে এটা এক ধরনের মিরাকেল বলা যেতে পারে। একজন মৃত মানুষের হাত কেটে এনে যার হাত নেই তার হাতে। আমাদের দেশে প্রায় 20-25-30টা সার্জারি এরকম হয়ে গেছে অলরেডি, এবং আমরাও এদিকে অনেকটাই উন্নতি হয়ে গেছে। এখন তো আমাদের শোনা যাচ্ছে যে এবারে আমরা ফেস ট্রান্সপ্লান্ট, যেটা ফেস ট্রান্সপ্লান্ট মানে ফেসের মধ্যে যদি অনেক রকম চোট থাকে সেটাকে ফেস ট্রান্সপ্লান্ট কিভাবে হবে, এখনো আমাদের দেশে এখনো একটা ফেস ট্রান্সপ্লান্ট হয়নি, বাট ফেস ট্রান্সপ্লান্টের দিকেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্টস অফ প্লাস্টিক সার্জারি। আগে দেখা যাচ্ছে যে ফাইলেরিয়াসিস হয়েছে, লিমফেডিমাতে পা ফুলে আছে এবং একটা ম্যাসিভ একটা বড় পা ফুলে আছে,
সেটা নিয়ে মানুষটা চলতে পারছে না, ফাইলেরিয়াসিস হয়ে গেছে, সেটার কিন্তু ট্রিটমেন্ট আছে প্লাস্টিক সার্জারি দিয়ে আমরা ওই লিমফ্যাটিক ভেসেলসগুলোকে অ্যানাস্টোমোস করে দিই ভেনের সাথে, তাতে কিন্তু এই লিমফেডিমাটা অনেকটা বেটার হয়ে যায়। সো অনেক কিছু আছে প্লাস্টিক সার্জারির মধ্যে। যেটা আপনি দাগের ব্যাপারে বললেন, যে স্কারের ব্যাপারে, হ্যাঁ সেটা দেখুন একটা মিথ আছে। মিথটা হচ্ছে যে প্লাস্টিক সার্জন বোধহয় অপারেশন করলে দাগ হবে না। এটা কিন্তু মিথ, এটা স্ট্রিক্টলি মিথ। এরকম কোনো কিছু হয় না যে আপনার চামড়ার ওপরে কোনো কিছু কাটা পড়লো বা চোট হলো তাতে কিন্তু দাগ হবে না। সেটা জেনারেল সার্জন অপারেশন করুক বা যে কোনো ডক্টর অপারেশন করুক বা প্লাস্টিক সার্জন, দাগ একটা কিন্তু কম্পালসারিলি আসে, সেই দাগটা অ্যাভয়েড করা যায় না। কিন্তু তাহলে প্লাস্টিক সার্জন কেন এই দাগের ব্যাপারে ভালো স্পেশালিস্ট কিসের? প্লাস্টিক সার্জারি ইজ সেট অফ প্রিন্সিপালস। প্লাস্টিক সার্জারি একটা অন্য রকম ভাবে করা হয়, কিছু কিছু স্টেপস অন্যরকম করা হয়, যেগুলো করলে এই যে দাগটা হচ্ছে, এই দাগটা হবে বটেই, কিন্তু না যত সময় যাবে ফেন্ট হয়ে যাবে। প্রথম থেকেই দাগটা অন্য সার্জারি থেকে কম ফেন্ট, কম মানে গাঢ় ডার্ক অতটা হবে না, ফেন্ট থাকবে এবং সময়ের সাথে সাথে আরো কমে যাবে। এবং প্লাস্টিক সার্জারিতে কিছু কিছু প্রসিডিওর্স আছে যেগুলো কিনা ওই দাগের ওপরে করলে, যেমন আমরা এখন ন্যানো ফ্যাট গ্রাফটিং করছি বা অন্যরকম SVF থেরাপি আছে, সেগুলোতে না আরো ওই স্কার রিডাকশন প্রসিডিওর বলা হয়, মানে দাগটাকে কমানো হয়। এমন একটা জিনিস ভেতরে যদি কোলাজেন ইনজেক্ট করা হয় বা কিছু এমন জিনিস দেওয়া হচ্ছে, কিছু গ্রোথ ফ্যাক্টরস দেওয়া হচ্ছে, তাতে কিন্তু দাগটা আরো পাতলা হয়ে যাচ্ছে, আরো ফেন্ট হয়ে যাচ্ছে। এই অ্যাডভান্সমেন্ট গুলো, এই জিনিসগুলো প্লাস্টিক সার্জারি নিয়ে এসেছে। একেবারেই। অতএব বোঝা যাচ্ছে স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, এতগুলো বিষয় নিয়ে আপনি এত সুন্দর করে জানালেন। আসলে দর্শক বন্ধু, আপনারাও শুনলেন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে একজন প্লাস্টিক সার্জন, তিনি কিন্তু আপনাকে নতুন জীবন দান করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা, জন্মগত কোনো ত্রুটি, দুর্ঘটনায় কোনো চোটাঘাত, কোনো সার্জারি, অপারেশন, তারপরে শরীরে তৈরি হওয়া ক্ষতচিহ্ন, সেগুলো থেকে সবকিছু থেকে মুক্তির উপায় কিন্তু একজন প্লাস্টিক সার্জনের কাছে আছে। কাজেই যখন এই ধরনের সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন, যখন একজন ক্যান্সার চিকিৎসার পরে ভাবছেন যে তিনি কি আর আগের জীবনটা ফিরে পাবেন, হ্যাঁ সেটাও কিন্তু সম্ভব। কোনো শরীরে যদি কোনো নতুন অঙ্গ প্রতিস্থাপন করতে হয়, সেটাও কিন্তু সম্ভব। অতএব আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্লাস্টিক সার্জনের দক্ষতায় আপনি কিন্তু নতুন জীবন পেতে পারেন। এতক্ষণের আলোচনায় আপনারা শুনলেন ডক্টর বাসু আমাদের এতক্ষণ অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, পরামর্শ দিলেন। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি আপনারা লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।